চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। নগরের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন ডেঙ্গু রোগী। গত ৫ মাসের তুলনায় জুন মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৯ জন বেশি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শরীর জুড়ে ব্যথা, জ্বর, বমি সহ নানা জটিলতা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ রোগীর এমন পরিস্থিতি। হাসপাতালের রোগী ও স্বজনরা বলছেন, এলাকায় নিয়মিত মশক নিধনের ওষুধ না ছেটানোর কারণে এডিস মশা বেড়েছে। ওইখানে আসার পরে একটা ডেঙ্গু পরীক্ষা দিছে। ডেঙ্গু পরীক্ষা দেওয়ার পরে আপনার তো ডেঙ্গু হয়েছে, তো এখানে ভর্তি দিয়েছে। আমার অ্যান্টিবায়োটিক খাওয়াই আরো অসুস্থ বানাই গেছে। এখন এই জায়গায় আনার পরে 2 দিন পরে জ্বর কমে গেছে, শরীর ব্যথাও কমে গেছে। এলাকাতে বেশি মশা, আমরা আক্রান্ত হয়েছি। কোনো ধরনের ওষুধ দাবাই কোনোদিন দিছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বর্তমানে করোনার চেয়ে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। সেই সাথে জ্বর সহ নানা উপসর্গ দেখা দিলে দ্রুত পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা। ডেঙ্গু কর্নার যেখানে লেখা আছে ওই রোগীগুলো কিন্তু ওই জায়গায় থাকবে, তাদেরকে আলাদাভাবে ব্লক করা আছে। এটা কিন্তু ছড়াই ছিটানোর কোনো সুযোগ নেই। এবং তাদেরকে বলা আছে, নার্সদেরকে বলা আছে, ডাক্তারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি কোনো ডেঙ্গু রোগী যদি খারাপ হয়, আমাদের এখানে যেহেতু 60 বেডের আইসিইউ 30 বেড চালু হয়ে যাবে আগামী সোমবারে, সাথে সাথে যেন তারা ইনফর্ম করে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর 3টি ধরন সক্রিয়, পাশাপাশি চিকুনগুনিয়ার প্রভাব বাড়ছে। চিকিৎসকের কাছে ও হাসপাতালে দেরিতে যাওয়ার কারণে ঝুঁকিতে পড়ছেন রোগীরা। মেইন ম্যানেজমেন্টটা থাকে হচ্ছে আপনার প্রেশারটাকে মেনটেন করা এবং অন্যান্য যে ধরনের সিমটোমেটিক যথা জ্বর, বমি এগুলোকে হচ্ছে ম্যানেজ করা। এই ক্ষেত্রে ডেঙ্গুতে আসলে আপনার স্পেসিফিক ম্যানেজমেন্ট বলে মানে কোনো ওষুধ বা এমন কিছু নাই যেটা দিলে হচ্ছে আপনার ডেঙ্গুটা ভালো হয়ে যাবে। এদিকে সিটি মেয়র জানান, নগরীতে এডিস মশা নির্মূলে অভিযান অব্যাহত আছে। সেই সাথে চট্টগ্রামে নির্মাণাধীন ভবন, বাসার ছাদ অথবা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাসায় যাদের যে কনস্ট্রাকশন চলছে, কোনো বিল্ডিং কনস্ট্রাকশন, সেখানে কোনো কন্টেইনারের মধ্যে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায়, তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা হবে। আমাদের ম্যাজিস্ট্রেটরা কিন্তু সেটা কিন্তু তারা কাজ করছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে সেটা তদারকি করছে, দেখছে। তো কাজে সে পানিশমেন্টের ব্যবস্থা কিন্তু আমরা রেখেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, চট্টগ্রাম নগরীর বাইরে আপাতদৃষ্টিতে ডেঙ্গুর বিস্তার বেশি হলেও নগরে এডিস মশার আবাস ধ্বংস করতে না পারলে নগরীর হাসপাতালগুলোতে চাপ বাড়বে ডেঙ্গু রোগীর। তাই শহর ও গ্রামে একত্রে সচেতনতার সাথে রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজ কতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং তাদের অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসক? যদিও গত 24 ঘন্টায় সংক্রমণ খুব একটি বেশি দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে এই পর্যন্ত 408 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তার মধ্যে 228 জন হচ্ছে পুরুষ, 115 জন নারী এবং 65 জন শিশু। 2 জন মৃত্যুবরণ করেছে ডেঙ্গুতে। আর দেখা যাচ্ছে উপজেলা পর্যায়েও কিন্তু ডেঙ্গুর সংখ্যা বাড়ছে এবং মহানগরী এবং উপজেলা এখানে যদি তুলনামূলক করা হয় তাহলে দেখা যাচ্ছে উপজেলাতে সংক্রমণের সংখ্যাটা বেশি, ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেশি। তার মধ্যে বাঁশখালী সবচেয়ে বেশি আক্রান্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বাঁশখালী উপজেলায়, এবং পরবর্তী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সীতাকুণ্ড উপজেলা। বাঁশখালী উপজেলায় এই পর্যন্ত 73 জন সংক্রমিত হয়েছে, আর সীতাকুণ্ডে সংক্রমিত হয়েছে 54 জন, আর উপজেলায় 229 জন, সেখানে নগরে 179 জন। উপজেলায় সংক্রমণের সংখ্যাটা বেশি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তারা ক্রাশ প্রোগ্রাম নিয়েছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোধে, এবং আজকে দুপুর 12টায় এই ক্রাশ প্রোগ্রামটি উদ্বোধন করবেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিভিন্ন ধরনের লার্ভিসাইড এবং
মশক নিধনের যে কেমিক্যাল সেগুলো ছিটানো হবে, ফগিং করা হবে, এটির মাধ্যমে এই উদ্বোধন কার্যক্রম শুরু হবে। এখানে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা এবং পাশাপাশি এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের কর্মীরা অংশগ্রহণ করবেন। তো এইটির মাধ্যমে আজকে ক্লাস প্রোগ্রাম শুরু হচ্ছে এবং নগর জুড়ে এই প্রোগ্রাম চলবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আর ডেঙ্গু সচেতনতা রোধে সচেতনতায় ডেঙ্গুর যেখানে যেখানে পানি জমে থাকে, যেখানে মশা তাদের বংশ বিস্তার করে, সেসব জায়গা বিশেষ করে ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, বাগান সহ আশপাশে যাতে কোনো ধরনের পানি জমে না থাকে সেদিকে নজর দেয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তারা। এবং এটি যদি মেনে চলে তাহলে এই মশকের যে বংশ বিস্তার সেটা অনেকটাই কমে যাবে বলে মনে করছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের এই কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা। এই কারণে মানুষের সচেতনতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি ছিল চট্টগ্রাম থেকে যে ডেঙ্গু বিষয়ে যে সচেতনতা বিষয়ক কার্যক্রম এবং ডেঙ্গু সংক্রমণের সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম নগরীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়। গত 24 ঘন্টায় পটুয়াখালীতে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া 52 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 81 জন। এছাড়া বরিশাল মেডিকেলে নতুন 21 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সংক্রমণ বাড়ায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের হার এখন সবচেয়ে বেশি। এখনও 20 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এরপরই রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ভর্তি আছেন 11 জন। এদিকে গত 24 ঘন্টায় জেলায় 9 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ খন্দকার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বরগুনায় নতুন করে আরও 81 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2641 জন, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন 24 জন আর এখনও হাসপাতালে ভর্তি আছেন 243 জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় নতুন করে 16 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন 83 জন। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, ডেঙ্গু রোগীর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তাকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিক অবস্থায় আমরা বলি যে খাওয়ার স্যালাইন, ডাবের পানি এগুলো দিয়েই যথেষ্ট। যখন অনেক বেশি মাত্রায় হয়, যেমন প্রেশার ফল করে, তখন আমরা তাদেরকে স্যালাইনের মাধ্যমে এটার চিকিৎসা দিয়ে থাকি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর বলছে, ডেঙ্গু আক্রান্তের জেলায় তালিকায় শীর্ষে রয়েছে বরগুনা, এরপর রয়েছে বরিশাল ও পটুয়াখালী। মনিরা কাজরি, ৭১। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনে হুমকির মুখে পড়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রাম। গ্রামের 1 কিলোমিটার অংশে তীব্র নদী ভাঙন চলছে। ভাঙন হুমকিতে রয়েছে মণ্ডলপাড়া মসজিদ, মাদ্রাসা, পাকা সড়ক, শত শত বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। স্থানীয়রা জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে প্রাচীন এই জনপদ। মণ্ডলপাড়া গ্রামের দক্ষিণী অংশে নদী ভাঙন ঠেকাতে 1,20,00,000 টাকা ব্যয়ে 120 মিটার অংশে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের দাবি, উত্তর অংশের ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ডাম্পিং করে কোনো লাভ হবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সানন্দবাড়ি বাজারঘাট থেকে মৌলভীরচর পর্যন্ত 5.5 কিলোমিটারের একটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি পাশ হলেই ওই অঞ্চলের নদী ভাঙন রোধ হবে। আমার বয়স 60 হয়েছে, 3-4 বার নদী ভাঙছি, এখন আর ভাঙার সমর্থন নাই। কোথায় বাড়ি নেবো, কোথায় কি করবো? হাজার হাজার বিঘা জমি জায়গা ফসল কাটতে পারতেছি না। পানি উন্নয়ন বোর্ড যদি পদক্ষেপ না নেয় তাহলে এই মণ্ডলপাড়াবাসী, গ্রামবাসী উঠে যাবে, প্লাস এই প্রকল্পেরও কোনো ভ্যালু থাকবে না, এটাও ধ্বংস হয়ে যাবে। ভাঙনের সবশেষ অবস্থা জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, যমুনার ভাঙন পরিস্থিতির সবশেষ আমাদের জানাবেন এবং ভাঙন প্রতিরোধে প্রশাসনিকভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা?
পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেওয়ানগঞ্জ উপজেলার চরখাওয়া ইউনিয়নের যে মন্ডল সেখানে যদিও পানি গ্রাম তাদের নদী ভাঙন যে অবস্থা চলছে এই নদী ভাঙনের সেটি খুবই মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন যে এই তীব্র ভাঙনের কারণে চরম খারাপ অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে, কারণ এই অঞ্চলের মানুষদের যাওয়ার আর কোনো জায়গা নেই, কারণ নদী ভাঙতে ভাঙতে যমুনা নদী পাড়ে মানুষদের খুবই খারাপ অবস্থা থাকে। তাদের ফসলি জমি, বসত বাড়ি সবকিছুই কিন্তু নদীগর্ভে বিলীন হওয়ার পরে এই নদী পাড়ের মানুষরা একেবারে নিঃস্ব অবস্থায় থাকেন। এর মধ্যে যখন আবারও ভাঙন শুরু হয়েছে তখন তাদের যে পরিস্থিতি সেটি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। তারা যেটি বলছেন, সুমন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপ নিয়েছে যমুনা। গত কয়েকদিনে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে পানি। এতে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। ঝুঁকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল ও এতিমখানা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এবছর শুষ্ক মৌসুমেই ভাঙন দেখা দেয় সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। এখন বর্ষায় তীব্র হয়েছে সেই ভাঙনের মাত্রা। যমুনার পানির স্রোত আঘাত হানছে গ্রামের পশ্চিম পাড়ে, যে কারণে তীব্র হচ্ছে ভাঙন। ঝুঁকির মুখে পড়েছে পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এলাকার মানুষ বলছেন, ভাঙন অব্যাহত থাকলে বাঁধ সহ এর আশেপাশে থাকা শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম হারিয়ে যাবে। নদী ভাঙতেছে, আঙ্গুর তো চিন্তার গমি নেই, আমরা আবার বাঙালি কোনে যামু না যামু, আঙ্গুর তো সেই অবস্থাই নেই। ছোট টানি দেখছি যে নদী আরো অনেক ডুবে গেছে। এইখানতে ভাঙতে ভাঙতে আইস মনে করেন যে সোনগাছা ইউনিয়ন পার পড়ায় অবস্থিত শেষ। ভাঙনের হুমকিতে আছে ভাটপিয়ারি গ্রামের একটি মাদ্রাসা ও এতিমখানা। এর আগেও 3 বার ভেঙেছে এই প্রতিষ্ঠানটি। 100 গজ যদি ভেঙে যায় তাহলে পুরো ভাটপিয়ারি গ্রামটা একদম বিলীন হয়ে যাবে। নদী ভাঙতে ভাঙতে যদি আমাদের মাদ্রাসা ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে আমরা আবেদন জানাই, এখানে যে বাঁধটা রয়েছে সেটাকে আরো স্থায়ীভাবে মজবুত বাঁধ যেন করে দেওয়া হয়। এলাকার মানুষ বলছেন, ছনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নে বৈধ কোনো বালু মহাল নেই। তারপরেও অবৈধভাবে নদী থেকে বালু তোলায় ভাঙনের কবলে পড়ছেন তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা, আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্ক দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। ভাঙনের হাত থেকে গ্রামগুলো রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন নদী পাড়ের মানুষ। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, এলাকাবাসী আজ সেখানে কোনো কর্মসূচি পালন করছে কিনা এবং ভাঙনের সবশেষ অবস্থা কি আমাদের জানাবেন? আপনি জানেন যে সিরাজগঞ্জ যমুনা নদীর তীব্র ভাঙনে এবং আকৃষ্ট রূপে কিন্তু ফেরায় নদী ভাঙনের দেখা দিয়েছে। ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু ব্যাপক আতঙ্ক রয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই নদীর যে আগ্রাসী রূপ সেটা কিন্তু ফেরায়, কিন্তু তারা কিন্তু ব্যাপক চিন্তিত রয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে তাদের প্রত্যাশিত যে কর্মকাণ্ড সেটা কিন্তু তারা বাস্তবায়ন করছে না। ফলে কিন্তু সোনগাছা এবং খোকসাবাড়ি ইউনিয়নের 3টি গ্রাম ভাটপিয়ারি এবং শিমলা এবং পাঁচঠাকুরি এলাকা কিন্তু নদীগর্ভে বিলীনের পথে। তারা কিন্তু এই স্থানীয় এলাকাবাসী সোনগাছা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কিন্তু আজ সকাল থেকে একটি মানববন্ধনের প্রস্তুতি নিয়েছে। নদী ভাঙন ঠেকাও, সোনগাছা ইউনিয়নবাসীকে বাঁচাও, এই আন্দোলনে কিন্তু তারা শরীক হয়েছে। তারা এমনটা বলেছেন যে গত 3 থেকে 4 মাস আগে কিন্তু তারা এই
ভাঙন রক্ষার্থে কিন্তু তারা এখানে মানববন্ধন করেছে এবং পানি উন্নয়ন বোর্ড বরাবর স্মারকলিপি প্রদান করেছে। তবু কিন্তু তারা পানি উন্নয়ন বোর্ড প্রত্যাশিত পদক্ষেপ না নেয় কিন্তু এই ভাঙনটা দেখা দিয়েছে বলে আয়োজক কমিটির লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের সদর উপজেলায় গত 24 ঘন্টায় কিন্তু 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 148 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলের যে নদী ভাঙন সেটা কিন্তু তীব্র আকার ধারণ করায় কিন্তু এই অঞ্চলের মানুষ যেমন একদিকে বিপদে রয়েছে, তেমন নদী ভাঙন কবলিত অঞ্চলের মানুষরা কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছে। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তারা বলছেন যে ভাঙন রোধে কিন্তু তারা জিও ব্যাগ ফেলাচ্ছেন। তবে এই অঞ্চলের মানুষের কথা যে জিও ব্যাগটা ফেলাচ্ছেন সেই জিও ব্যাগ কিন্তু প্রত্যাশিত অনুযায়ী কোনো পদক্ষেপই হচ্ছে না। আমি আরেকটা বিষয় জানি যে এই যে খোকসাবাড়ি এবং সোনকাছা ইউনিয়নের মধ্যবর্তী অঞ্চল ভাটপেরি, এই অঞ্চলের মানুষ কিন্তু ব্যাপক নদী ভাঙনের আতঙ্ক রয়েছে। যদি সঠিক সময় এখানে স্থায়ী বাঁধ নির্মাণ না হয় তাহলে কিন্তু এই 3টি গ্রাম ভাটপেরি, সোনকাছা এবং শিমলা এবং পাঁচছড়ি গ্রাম কিন্তু নদী বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার অবস্থা। ধন্যবাদ রাজু, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। সুনামগঞ্জের ডলুরা, চলতি নদী ও গজারিয়া খালে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। শুক্রবার বিকেলে সদর উপজেলার দক্ষিণ ভাদেরটেক গ্রামের মসজিদের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় তারা বলেন, ভাদেরটেক, সোনাপু, বালুচর সহ আশপাশের 5 থেকে 7টি গ্রাম ভাঙনের শিকার। দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে পাহাড়ি ঢলের স্রোতে এই ভাঙন হয়। এতে গৃহহীন হয়েছেন শতাধিক পরিবার। নদী গর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি, কবরস্থান সহ বিভিন্ন স্থাপনা। এখনো ঝুঁকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা সহ আশপাশের 3-4টি গ্রামের ঘরবাড়ি। 20 বছর কাউন্ট করলে আমরা দেখতে পারবো যে 500 থেকে 700 পরিবার এরকম ভাবে চলে গেছে, এই মানে প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত। ভাঙন থেকে রোধ করার একটা ব্যবস্থা করে আমাদেরকে বস্তা দিয়ে হোক অথবা ঢালাই দিয়ে হোক, যে কোনোভাবে এই এলাকাকে আপনারা রক্ষা করুন, এটা আমাদের আকুল আবেদন। এই দিকটার যে ভাঙনের অবস্থা, এই ভাঙন থেকে যদি সরকার যদি পদক্ষেপ না নেয়, পানি উন্নয়ন বোর্ড যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা বিপদগ্রস্তের মাঝে পড়ে যাব। পানি সরার ব্যবস্থা না থাকায় চাঁদপুরের হাইমচরে সেচ প্রকল্পের কৃষি জমি ডুবে যাচ্ছে প্রায় প্রতি বছরই। এতে ফসল আবাদ করে ক্ষতির মুখে পড়ছেন কৃষক। তারা জানান, রেগুলেটর না থাকায় নদীর পানি আটকাতে খালের 2 মুখ জিও ব্যাগ দিয়ে বন্ধ করা হয়েছে। তবে বরাদ্দ এলেই রেগুলেটর নির্মাণের কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলামিন ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। আলগি উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামের পানি ব্রিজের নিচে বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছিল জোয়ারের পানি আটকানো। একই কারণে বন্ধ রাখা হয়েছে দক্ষিণ আলগির চরভাঙা গ্রামের পানি সরার খাল। এতে নদীর পানি ঠেকানো গেলেও বন্ধ হয়ে গেছে বৃষ্টির পানি বের হওয়া, যে কারণে বর্ষায় চাষাবাদ করতে গিয়ে বিপদে পড়ছেন আলগি উত্তর ও দক্ষিণ ইউনিয়নের কৃষকরা। তারা বলছেন, সেচ প্রকল্পের আওতায় এসব জমিতে পানি সরার কোনো ব্যবস্থা নেই, যে কারণে অনেকে এবছর আবাদ করতে পারেননি। তো অনেক অসুবিধা, বা মানুষের ফসলাদি সব নষ্ট হয়ে গেছে। গত বছরও নষ্ট হয়েছে, এইবারও নষ্টের পথে। ওই যে ডাইবা যায় না বাবা, এলিগে এই যে মেশের ক্ষতিগ্রস্ত সব ক্ষতি হয়, এলিগে এরা বন্ধ করে দিচ্ছে। গেছে বছর বন্যায় আমাদের প্রায় 7 থেকে 8 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। যদি এদের সুযোগটা হয় তাহলে আমগো পানের বোর, মাছ চাষ, তারপরে বিভিন্ন তরিতরকারি ফলন খুব ভালো হয়। কৃষকরা আরো জানান, প্রতি বছর বৃষ্টিতে পানিতে তলিয়ে যাচ্ছে আশেপাশের কৃষি জমি, পুকুর। এতে ভেসে যায় চাষের মাছ, নষ্ট হয় ধান, পান আর মৌসুমী সবজি। সেজন্য 2টি ব্রিজের নিচেই রেগুলেটর দরকার। ওনারা এসব দেখে বলছিল যে একটা সুইচ গেট তারা করে দিব আগে, এই বর্ষার আগে, কিন্তু আবার বর্ষা এলো, এই পর্যন্ত আর সুইচ গেট করা হয়নি। 30-40 টাকা আসে না পানির বিড়া হাইতাম, তো এই গিয়েছে আমাকে বোরে সবকিছু আমাকে নষ্ট হয়ে গেছে। অনেকগুলো একটা সুইচ গেট হইলে আমাকে সব উপকার হইতো। যদি আমাকে গেটটা হয় তাহলে আমাকে একটু জীবনটা বাঁচে বা আমাকে একটু উপকার হইব, আমরা খায়া কৃষক আমরা খায়া বাঁচতে পারব। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, কৃষকদের সমস্যা বিবেচনায় তারা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে। বরাদ্দ এলেই রেগুলেটর নির্মাণ শুরু হবে। এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে আমাদের যে একটা ডিটেল ফিজিবিলিটি স্টাডি হয়েছে, সেখানে একটা রেগুলেটরের প্রস্তাব করা হয়েছে। তো
তো এই প্রকল্পটা 2 ফেজে আছে, তো 2 ফেজে বাস্তবায়ন করা হলে এখানে রেগুলেটর নির্মাণ করা হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। হাইমচরের সেচ ব্যবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন, সেচ ব্যবস্থার দুরবস্থা নিরসনে রেগুলেটরি স্থাপনে কৃষি অধিদপ্তর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এবং এই বিষয়ে চাষিরা কি বলছেন? এই যে হাইমচরের যে জলাবদ্ধতা অর্থাৎ বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলে যে পানি জমে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কথা বলেছি। তারা বলছেন যে কৃষকদের যে প্রয়োজনীয়তা সেটি তারা বিবেচনা করে একটি প্রকল্প হাতে নিয়েছেন এবং সেটি বাস্তবায়নের অপেক্ষায় আছে। বাস্তবায়ন হলে হয়তো তারা এই রেগুলেটরটি নির্মাণ করবেন। তাতে হয়তো এখানে যে প্রায় এই যে উপজেলায় আমি আছি এখানে প্রায় ১,৫০০ হেক্টর কৃষি জমি রয়েছে। এই কৃষি জমির যে যারা কৃষক রয়েছেন তাদের দুর্ভোগ লাঘব হবে বলে তারা হলেও কৃষকের এই সমস্যা দূর করার জন্য তারা রেগুলেটর স্থাপন করবেন। আর কৃষি অধিদপ্তরের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বিএডিসি, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কৃষি অধিদপ্তর বলছে যে তারাও বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্টদের জানিয়েছেন যে তাদের এই কৃষি জমি এখানে যে সামান্য বৃষ্টি হলে বা অতিবৃষ্টি হলে যে জলাবদ্ধতা এবং তাদের যে হাইমচরে আসলে বেশিরভাগ জমি হচ্ছে পান এবং সুপারির উপর নির্ভরশীল। তো গত বছরও পানের যে আবাদ ছিল সেটি অতিবৃষ্টির কারণে একেবারেই ডুবে গেছে, ডুবে গিয়ে সব পান নষ্ট হয়ে গেছে। আমি এখানে একজন কৃষকের সাথে কথা সুনামগঞ্জে চাঁদার টাকা না দেয়ায় 2 ভাইকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের ট্রাফিক পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে ফলের ব্যবসা করছেন আলামিন ও তার ছোট ভাই ইসমাইল। শুক্রবার বিকেলে শহরের উত্তর আরপিননগর এলাকায় রুহেল ও তার সহযোগী সুহেল এসে 2 ভাইয়ের কাছে 200 টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে হামলায় আলামিন ও ইসমাইল দুজনই রক্তাক্ত হন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাতলামির প্রতিবাদ করায় মাদকাসক্তের গুলিতে ইয়াসিন ও শিপন নামে 2 যুবক গুলিবিদ্ধ হয়েছে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ইয়াসিন তার স্ত্রীকে নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় সোহরাব নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করে। এ সময় ইয়াসিন প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে গুলি করে সোহরাব। এ সময় বাধা দিতে এসে ইয়াসিনের খালাতো ভাই শিপনও গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 3 জনকে আটক করেছে। শেরপুরের শ্রী বড়দিতে পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির প্রতিবাদ করায় চোরা কারবারিদের হামলায় আহত হয়েছেন জুলাই যোদ্ধা আরিফ। ভুক্তভোগী আরিফ জানান, শুক্রবার সন্ধ্যায় কর্ণছোড়া এলাকায় প্রকাশ্যে বালু উত্তোলন করায় বারবার বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। শুক্রবার সাংগঠনিক কাজে শ্রী বড়দি এলাকায় ঘুরে মেঘাদল বাজার এলাকায় যায় আরিফ। এ সময় পাবেলকোনা এলাকার পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে 2টি মাহেন্দ্র ট্রাক্টরে করে বিক্রির উদ্দেশ্যে পাচার হচ্ছিল। পরে তারা ট্রাক্টর 2টি আটক করে শ্রী বড়দি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানালে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বালুদস্যু বিপ্লব ও তার অনুসারীরা তাদের উপর আক্রমণ চালিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণে 5 দিন পর ফজলুল করিম নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুবকে গ্রেফতার করে তারা। ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, শুক্রবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকা থেকে ভিকটিম ফজলুলকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারী তৌসিফ মাহবুবকে গ্রেফতার করা হয়। গত 22 জুন ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর সিরাজদিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে পিতার অসুস্থতার কথা বলে ফজলুল করিমকে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ। পরে ফজলুলের বাবা অপহরণ মামলা দায়ের করলে অভিযানের নামে পুলিশ ও র্যাব। আব্বুর অসুস্থতার কথা বলে আমাকে মাইক্রো দিয়ে ঢাকা নিয়ে গেছে। নেওয়ার পরে আব্বুর কাছে আমার মুক্তিপণ স্বরূপ 2 কোটি টাকা তারা চাইছে। তারপরে তারা অনেক প্রেশার দিচ্ছে আমাকে। সে প্রেশার অনেক সময় আমি
অসুস্থ হয়ে গেছে, এমন পর্যায়ে গেছে যে যারা আমার ছেলেকে অপহরণ করছে তারা আমার কাছে মুক্তিপণ 2 কোটি টাকা দিয়েছে। আমি বস্তায় ভরে টাকা নিয়ে আমাকে বলছে তাড়াতাড়ি রাধিকা যান, সর্বশেষ কথা রাধিকা যান, আপনি রাধিকা মরে গেলে আপনার থেকে টাকা নিবে আর আপনার ছেলেকে আমরা টাকা দিব। ঢাকায় নিয়ে যাত্রাবাড়ি, ডেমরা, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তাই ঘোরাফেরা করায় আমরা গত 4 দিনের টানা অভিযানের এক পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাং ও সিমরাইল এলাকা থেকে ব্যক্তিকে উদ্ধার করি এবং আসামিকে গ্রেফতার। জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে 2 দিনের ঢাকা চট্টগ্রাম রোড মার্চ শুরু করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। প্রথম দিন শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগারাপাড়া চৌরাস্তায় পথসভা হয়েছে। এতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, করিডোরের নামে বিদেশিদের বন্দর দেয়া হচ্ছে, এতে দেশের শিল্পায়নের ক্ষতি হবে, এটি কোনোভাবে মেনে নেওয়া হবে না। জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে বলে জানিয়েছে তিনি। দমন করার চেষ্টা করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী রতন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্ব রোড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, গত 17 জুন নাওরা ভিটা এলাকায় রতন মিয়াকে কুপিয়ে হত্যা করে তার মৃতদেহ ভারগাঁও টাটকি খালের পাড়ে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ইয়ানুস, বাবু, হাশেম সহ 12 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের সহযোগিতা চান। বাবু, হাশেমে অনেকজন আছে যে উচ্ছৃঙ্খলা এলাকার ভিতরে থাকুন যায় না। আর আমার জামের 3-4 বার হামলা করছে, এলাকার বাসী রেজি গেলে পাওয়া যাবে, আর ডরে কেউ মুখ খোলে না। পায়ের রকেটে হত্যা করেছে বাবু, হাশেম, ইয়ানুসের বউ আমারে ঠেট দিছে যে আমার বোন যদি ইয়ানুসের নাম দেয় আমার বোনের গলা কাটে হত্যা করবে। 3-4 বছর আগে আমার ভাই আফজালকে বাড়ি থেকে ডেকে ধরে নিয়ে এই ডাকাত ইউনুস, ডাকাত বাবু আরো অন্য তার সঙ্গীদেরকে নিয়ে তার হাতে পায়ে রক কেটে দেয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত 17 বছর বিএনপির নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সহ্য করেছে। 17 বছর ধরে দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে শত শত মামলা হয়েছে। পরিবারে কেউ মারা গেলে ভান্ডা বেরি পড়ে প্যারোলে এসে জানাজায় অংশ নিতে হয়েছে। তাদেরকে ভুলে যাবেন না। নেতা ভুল করে, কর্মী কোনোদিন ভুল করে না। নেতারা আপোষ করে, কর্মীরা আপোষ করে না। জায়গা সংকটের কারণে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের দেশখ্যাত আমের বাজার কানসাট। আমের মৌসুমে কোটি টাকার রাজস্ব আদায় হয় এই বাজার থেকে, অথচ এখান থেকে ন্যূনতম সুবিধা না পাওয়ার অভিযোগ করেন ক্রেতা বিক্রেতারা। তারা আরও জানান, যতক্ষণ বাজার থাকে ততক্ষণ এর আশপাশে 3 কিলো যানজটের সৃষ্টি হয়। এছাড়া বাজারের ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাস্তার উপরে আম বোঝাই ভ্যান, পিকআপ আর ট্রাক। কেউ কেউ বলেন এটা শুধু যানজট নয়, আমজটও। প্রায় 3 কিলোমিটার থাকে এই জট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার দেশের নামকরা আম বাজার, কিন্তু তুলনামূলক জায়গা কম হওয়ায় আশপাশের রাস্তায় এই অবস্থার সৃষ্টি হয়। ক্রেতা বিক্রেতারা বলছেন, কাদা ময়লা আবর্জনায় ভরে গেছে পুরো বাজার, নেই টয়লেটেরও ব্যবস্থা।
এখানে হচ্ছে যে কোনো টয়লেট নাই বা কোনো প্রসাবখানা সেরকম নাই, এবং একটা মানুষ যে অসুস্থ হলে কোনো একটা ছায়া জায়গায় দাঁড়াবে বা চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কানসার্টের আমবাজারটা আমার জন্য ছোট হয়ে গেছে। সকাল সকাল মানে ফজর রক্ত আসতে পারলে কিছুটা জায়গা পাওয়া যায়, একটু 8টা-9টা বেজে গেলে আর মাঠে কোনো জায়গা থাকে না। সকাল 6টায় ভ্যান ছেড়ে এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, ভিতরে জায়গা নাই, রাস্তার উপরে আম নিয়ে। হাট ইজারাদাররা এই দুর্ভোগের কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারাও জানান বিভিন্ন উদ্যোগের কথা। ক্রেতা বিক্রেতাদের জন্য আমাদের 3টি নতুন পাবলিক টয়লেট 3টি নির্ধারিত স্থানে নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরাতন যে ড্রেনগুলো রয়েছে সেগুলো সংস্কার এবং নতুন কিছু ড্রেন আমরা নির্মাণের মাধ্যমে হাট থেকে দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছি। চলতি বছর 3,11 লাখ টাকা ইজারা মূল্যের এই হাটে প্রতিদিন প্রায় 5,000 মানুষ আসা যাওয়া করে। নূর তাজমিন নীর, 71। কানসাটের আমের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, কানসাটের আমের বাজার স্থান বৃদ্ধি এর অন্যান্য সুবিধা নিশ্চিতে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এবং উপজেলা প্রশাসন এবং চাষি ব্যবসায়ীরা কি বলছেন? ফারজান, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আম বাজার, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সারি সারি যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু কানসাট আম বাজারে বিক্রির জন্য এসেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে কানসাট আম বাজারে কিন্তু তানোর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আমগুলো এসে থাকে, এবং পিছনে যে সারি সারি ভ্যানগুলো দেখছেন এগুলো কিন্তু বাইরে থেকে এসেছে এবং খুব সকাল সকাল এসেছে। এবং আমি যখন কানসাট আম বাজারে প্রবেশ করি ঠিক এই সময় কিন্তু মোটামুটি 2.5 কিলোমিটার ধরে একটা যানজট আমি লক্ষ্য করেছি। মূলত এই আম বাজারে কিন্তু জায়গা সংকটের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু বেশ পানি জমে আছে এবং কাদা হয়ে আছে, যার কারণে কিন্তু আম চাষিদের মধ্যে বেশ দুর্ভোগ লক্ষ্য করা গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যখন বৃষ্টি আরম্ভ হয় তখন কিন্তু আম চাষিরা কোথাও দাঁড়ানোর মতো জায়গা পায় না, এবং তাদের মধ্যে একটা দুর্ভোগ আমরা সবসময় লক্ষ্য করি। তো এই বিষয়ে আমরা যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নিতে গিয়েছিলাম তখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটা বড় ধরনের তাদের একটা পরিকল্পনা রয়েছে, এবং আমবাজারটিকে বড় করা হবে, এবং যে সমস্ত জায়গাগুলো খাস রয়েছে এবং বেদখল রয়েছে সেগুলো দখল মুক্ত করে সেখানে আমবাজারকে প্রসারিত করা হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, এবং কয়েকটি জনগণের উপকারের জন্য, বিশেষ করে চাষিদের উপকারের জন্য ওয়াশ ব্লক নির্মাণ করা হবে, এবং জায়গাগুলো যেন কাদাযুক্ত না হয় সেজন্য সেখানে পাকাকরণের একটি ব্যবস্থা করা হবে, এমনটি আমাকে জানিয়েছেন ফারজান। ধন্যবাদ রোকন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কানসাটের আমের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রোকন। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। 9 দিনের মাথায় হয় উল্টো রথ। এবার উল্টো রথ যাত্রা শুরু হবে 5ই জুলাই। সনাতন শাস্ত্র মতে কৃষ্ণ তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে করে মামা বাড়ি বেড়াতে যান। সেই থেকে এই রথযাত্রার প্রচলন হয়। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে প্রতিবারের মতো এবারও ধর্মীয় সঙ্গীত, সংকীর্তন, শঙ্খধ্বনি আর ঢোলের বাদ্যে মুখর ছিল প্রবর্তক ইস্কন মন্দির এলাকা। বিশাল রথে শোভিত হয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ নিয়ে বর্ণিল মিছিল রওনা দেয় ডিসি হিল ইস্কন মন্দির অভিমুখে। আয়োজন ঘিরে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মহানগর পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী সপ্তাহে হবে উল্টো রথযাত্রা। তখন একইভাবে রথ আবার ইস্কন মন্দিরে ফিরিয়ে আনা হবে। অনেকেই ভগবানকে মন্দিরে দর্শন করতে যায় না, কিন্তু বছরে একদিন ভগবান রাস্তায় নেমে আসেন আমাদের মতো বাবাহত জীবদের উদ্ধার করার জন্য, দর্শন দানের জন্য। প্রত্যেক বছরের মতো আমরা আমাদের সনাতনীদের সেই রথযাত্রা ভালোভাবে উদযাপিত করতে পারছি না, তারপর আমরা চেষ্টা করছি আমাদের সনাতনী ধর্ম রীতিনীতি আমরা পালন করে যাই, যেহেতু দেশ সবার এভাবে যাতে সুন্দরভাবে প্রতি বছর ন্যায় এবছর সবাই সবসময় করতে পারি, সবাই যাতে সুখে থাকে, আনন্দে থাকে, এই প্রার্থনাই করি। যারা রয়েছে বিশেষ করে পুরুষ। সিলেটে অনুষ্ঠিত হয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে নগরীর 25টি মন্দির থেকে রথ নিয়ে আসেন ভক্তরা। এ সময় সনাতন কীর্তন রথযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক। রথযাত্রা উপলক্ষে সিলেট নগরের রিকাবি বাজার এলাকায় বসেছে 9 দিনের মেলা। শুরু হয়
তো প্রথমে রথযাত্রা, তারপরে আমাদের দুর্গাপূজা শুরু। তো আমরা এটাই মানি যে রথ টানলে দুর্গা আসে। এখানে আমরা আসি আসলে সবাই আনন্দ উপভোগ করি, আমাদের ভগবান জগন্নাথের পূজা করি। সবাই মিলিতভাবে সম্মিলিতভাবে খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে হচ্ছে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। এবং আমাদের সিটিএসবি সহ অন্যান্য ডিবি আমরা মোতায়েন করেছি। আমরা নিজেরাও আমাদের উপপুলিশ কমিশনার ট্রাফিক, আমাদের এডিসি মিডিয়া সহ আমাদের উপপুলিশ কমিশনার নর্থ সাউথ সকলে আমরা বাইরে আছি এবং এটা সুন্দরভাবে সমাপ্ত হবে এটা আমরা প্রত্যাশা করছি। খুলনা নগরীর দৌলতপুরে প্রধান অতিথি হিসেবে জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল। শুক্রবার বিকালে রথযাত্রা উদ্বোধন করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে রাঙামাটির বিভিন্ন মন্দিরে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রাসবিহারী ধাম, তবলছড়ি গৌরনিতাই আশ্রম মন্দির, নানিয়ারচর জগন্নাথ মন্দির, বুড়িঘাট জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা করেন পুণ্যার্থীরা। গাজীপুরে ভাওয়াল রাজাদের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। সকালে জেলা শহরের রথখোলা এলাকার প্রেস ক্লাবের সামনে হাজারো নানা বয়সী নারী পুরুষের প্রাণবন্ত অংশগ্রহণে রথ টানের মাধ্যমে রথযাত্রা শুরু হয়। ধর্মীয় নানা আচারের পর শুক্রবার বিকালে বরিশালে রথযাত্রা হয়েছে। নগরীর জগন্নাথ দেবের মন্দির, ইস্কন মন্দির, হাটখোলা হরি মন্দির, লোকনাথ মন্দির থেকে এবার রথযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নওগাঁয় জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছে। সকালে শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকালী মাতার পুজো মণ্ডপ প্রাঙ্গণে নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন। নেত্রকোনা শহরের সাতপাই ইস্কন মন্দির থেকে নাগরা শিববাড়ি মন্দিরে মাসির বাড়িতে গেছেন জগন্নাথ দেব। ভক্তরা যেন তাদের ভগবানের সান্নিধ্য পান, সেজন্য জগন্নাথ দেব সড়কে নেমে এসেছেন। আর সেই ভগবানের রথ টেনে নিয়ে গেছেন বিভিন্ন বয়সের ভক্ত। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ আখড়া মন্দিরে সনাতন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 9 দিনের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এই উৎসব ঘিরে মন্দির ও সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। আয়োজকরা জানান, রথ উৎসব ঘিরে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ঝালকাঠিতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের রাধা গোবিন্দ অঙ্গন, মদনমোহন আখড়াবাড়ি ও ইস্কন মন্দির থেকে পৃথক পৃথকভাবে 3টি রথ নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রংপুর নগরীর পাকপাড়া মন্দির থেকে রথের শোভাযাত্রা বের হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মসভায় এসে শেষ হয়। হাসান আহমেদ, ৭১। রাজবাড়ীতে 3 দিনের কৃষি প্রযুক্তি পুষ্টি ও ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় তিনি বলেন, 3 দিনের এই মেলায় প্রযুক্তি, পুষ্টি ও দেশীয় ফলের পরিচিতি আরও বাড়বে। মেহেদি হাসানের তথ্য, ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বসেছে নানা প্রকার ফলের মেলা। বাহারি ফল, সবজি আর কৃষিতে আধুনিকায়নে নানান প্রযুক্তি নিয়ে বসেছে স্টল। ভিন্নধর্মী এই আয়োজন ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আর অংশগ্রহণকারীরা কোন ফলের গুণাগুণ কি ও কিভাবে হবে প্রযুক্তির ব্যবহার তা বোঝানোর চেষ্টা করছেন। তেল ফসল সবগুলোকে একটা প্লেটের মাধ্যমে বুঝিয়েছি, যেন তারা তাদের এই উপকারিতাগুলো দেওয়া আছে, কোন খাদ্যের কোন উপকরণ, কোন পুষ্টি উপাদান রয়েছে, এতে সে উদ্বুদ্ধ হবে। তেল নিষ্কাশনের মেশিন, সরিষা আছে, তিল আছে, মুসনা আছে, কালো জিরা, এগুলো তেল মানে ওখান থেকে তেলটা নিয়ে সেই তেল নেওয়া যায় কেটে দিয়ে। এখানে আমাদেরই প্রোডাক্ট নিয়ে এটা চা বানাইছে, মাশরুম ওয়াও চা। হ্যাঁ, এই চা থেকে আপনার খাইলে এখানেও শক্তি বাড়বে, তারপরে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ আসবে। আবার ছাদ বাগান, পুষ্টিগুণের ফলাফল, বিষমুক্ত ফল উৎপাদনের বিভিন্ন কৌশল জানাচ্ছেন কৃষি কর্মকর্তা। দর্শনার্থীরাও নিচ্ছেন নানান ধরনের পরামর্শ। নিরাপদ ফসল উৎপাদন হবে, যেখানে পরিবেশ সুরক্ষা থাকবে এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা। যাতে আমরা অনেক সময় কি কীটনাশক স্প্রে করি, আমাদের মুখে মাস্ক থাকে না বা পিপি থাকে না। আবার অনেকে কি করে, হাত পরিষ্কার না করেই খাওয়া, মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করে বা বাচ্চাদের কোলে না, এগুলো নেওয়া যাবে। অর্থাৎ পরিবেশ সুরক্ষা থাকবে। ছাদ বাগান যদি আমরা করতে পারি তাহলে আমরা নিরাপদ
ফল আমরা খাইতে পারবো এবং এই জায়গায় কম লাগবে এবং এই পারিবারিক কাজের পাশে ফাঁকে আমরা বিকালে একটু কাজ করলে আমরা ছাদের সুন্দর সুন্দর দেশি বিদেশি ফল আমরা ছাদে খাইতে পারবো। খাদ্যটা যে গ্রহণ করি সেটা থেকে পুষ্টিটা কিভাবে পায়, মানে কিভাবে গ্রহণ করলে পুষ্টিটা মানুষের শরীরে সঠিকভাবে কাজ করে, সেই বিষয়গুলো আমরা কৃষকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। 3 দিনের এই মেলায় পুষ্টি ও দেশীয় ফলের পরিচিতি বাড়বে বলে জানান জেলা প্রশাসক। শিক্ষার্থী ও নতুন প্রজন্ম ফল ও পুষ্টিগুণ সম্পর্কে অবগত হবে। আমরা আসলে এখন দেশীয় ফলের চেয়েও বাহিরের অনেক দেশে ফলের দিকে ঝুঁকে গেছি। এখানে প্রতিটি আমাদের দেশীয় ফল বিভিন্ন জাতের সম্পর্কে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে তরুণরা, তারা এখানে এসে জানতে পারবে, এটার পুষ্টিগুণ সম্পর্কে অবহিত হতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার। শরীফ আজাদ প্রীতম, ৭১। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনডিএফ বিডির 2 দিন ব্যাপী বিতর্ক উৎসব শুরু হয়েছে। শুক্রবার শোভাযাত্রার মাধ্যমে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে শুরু হয় 2 দিনের এই বিতর্ক উৎসব। এবারের স্লোগান মুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায়। উৎসবে অংশ নিয়েছে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো বিতার্কিক। আজ আয়োজনের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আমরা যে বিতর্ক করি, এটা আমাদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, ফলে সমাজের বিভিন্ন সত্য মিথ্যা তুলে ধরা হচ্ছে। একটা গল্প হিসেবে এসে আমাদের অনেক ভালো লাগছে এবং আমরা অনেক কিছু শিখতে পারছি, আমাদের মেধাকে আরো উন্মোচিত করতে পারছি। আয়োজন করার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো এই অঞ্চলের যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তারা যেন তাদের যুক্তি প্রতিযুক্তির মাধ্যমে নতুন একটি প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করে। জামালপুরের যে তরুণ সমাজ এবং ছাত্র সমাজ, সেটি ওদেরকে অগ্রযাত্রার পথে একটি বড় একটি মাইলফলক হয়ে থাকবে।